ওয়েলকাম টু সময়ের দলিল। আজকে আলোচনা করব বিহারের রাজনীতি নিয়ে। হ্যাঁ, গঙ্গা বেসিনে নতুন করে আবার রাজনৈতিক সমীকরণ শুরু হয়ে গেছে। পাটনাতে এই মুহূর্তে জোর চর্চা, জোর গুঞ্জন চলছে। নীতিশ কুমার নতুন করে আবার জোট করতে চলেছে লালু প্রসাদ যাদবের সাথে। হ্যাঁ, ঠিকই শুনছেন, লালু প্রসাদ যাদবের সাথে তিনি আবার নতুন করে জোট করে সরকার গড়তে চলেছেন। এবং আসন্ন বিহারে যে বিধানসভা ভোট আছে, সেই বিধানসভা ভোটে লালু প্রসাদ যাদবের দলের সাথে জোট করে তিনি বিধানসভা ভোটে যেতে চাইছেন। তার কারণ কি, হঠাৎ করে তার কি হলো যে তিনি হঠাৎ করে লালু প্রসাদ যাদবের দলের সাথে জোট করে নতুন করে বিহারের ভোট সমীকরণ বদলে দিতে চাইছেন? তার তিনটে কারণ আমরা দেখতে পাচ্ছি। সেই তিনটে কারণ নিয়ে আমরা আলোচনা করব তেজস্বী যাদব কি বলেছেন সে নিয়ে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আমরা আলোচনা করব সেই প্রথম তিনটে কারণ নিয়ে, যে কারণগুলিতে জন্য নীতিশ কুমার লালু প্রসাদ যাদবের দলের সঙ্গে জোট করতে চাইছেন। তার আগে বলে নিই, নীতিশ কুমার এই মুহূর্তে 20 বছর ধরে বিহারের রাজনীতিতে অর্থাৎ বিহারের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন এবং 20 বছরের জন্য সাধারণত শপথ নেওয়ার কথা 4 বার, কিন্তু নীতিশ কুমার নিয়েছেন 9 বার। অর্থাৎ তিনি বিভিন্ন সময়ে জোট সঙ্গী পরিবর্তন করেছেন। কখনো তিনি বিজেপির সাথে জোট করেছেন, কখনো তিনি আরজেডির সাথে জোট করেছেন এবং একের পর এক তিনি ভোট হয়ে গেছে, আবার তিনি জোট থেকে বেরিয়ে এসেছেন, নতুন করে আবার জোট সমীকরণ তৈরি হয়েছে, নতুন করে মুখ্যমন্ত্রীর চেয়ারে তিনিই বসেছেন, কিন্তু আবার নতুন করে তাকে শপথ নিতে হয়েছে। তো এইবার কি হলো, হঠাৎ করে লোকসভার ভোটে বিপুল জয়ের পরে নীতিশের দলের যে বিপুল জয়, তারপরে মোদির সাথে তার সখ্যতা বেশ তো ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে তার কি এমন পরিবর্তন হলো যে তাকে আবার নতুন করে দল পরিবর্তন করতে হচ্ছে? তার তিনটে কারণ উঠে আসছে। প্রথম কারণ হচ্ছে মহারাষ্ট্র থেকে শিক্ষা, 2 নম্বর কারণ হচ্ছে এই মুহূর্তে অমিত শাহের আম্বেদকর মন্তব্য, এবং 3 নম্বর কারণ বিহারের ছাত্র আন্দোলন ও তেজস্বী যাদবের যুবাদের মধ্যে তেজস্বী যাদবের জনপ্রিয়তা। এই তিনটে কারণের জন্যই তিনি দল পরিবর্তনের মনস্থির করেছেন বলে শোনা যাচ্ছে। তো প্রথমটাকে নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে মহারাষ্ট্র থেকে শিক্ষা। মহারাষ্ট্র থেকে নীতিশ কুমার কি শিক্ষা নিলেন সেটাকে দেখায়। মহারাষ্ট্রতে আমরা দেখতে পাবো বিজেপি এবং তার জোট সঙ্গী ছিল 3 জন, মূলত 2 জন ছিল। একজন ছিল একনাথ সিন্ডের শিবসেনা, অপরজন ছিল অজিত পাওয়ারের এনসিপি। তো এই একনাথ সিন্ডের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি মিলিয়ে বিজেপির সাথে একসঙ্গে জোট করে তারা বিধানসভা ভোটে গেছিল মহারাষ্ট্রের। এবং সেই মহারাষ্ট্রের বিধানসভা ভোটে দেখা যায় বিপুল ভোটে বিজেপি জয়লাভ করে। একনাথ সিন্ডে এবং অজিত পাওয়ারের থেকে বিজেপির সিট সংখ্যা অনেক বেশি হয়। তার আগে বলে রাখি, মহারাষ্ট্রের প্রাথমিক অবস্থায় মুখ্যমন্ত্রী ছিলেন একনাথ সিন্ডে, এবং যখন তারা ভোটে গেছিলেন তখন কোনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছিল নাকি একনাথ সিন্ডেই পরবর্তীকালে বিজেপি জোট জিতলে মুখ্যমন্ত্রী হতে পারেন। কিন্তু যখনই বিজেপি প্রচুর পরিমাণে সিট পেয়ে গেল, তখন একনাথ সিন্ডেকে আর মুখ্যমন্ত্রী করা হলো না। বিজেপি সরাসরি ঘোষণা করে দিল তাদের মুখ্যমন্ত্রী হবে দেবেন্দ্র ফডনবিস। একনাথ সিন্ডে বহু চেষ্টা করলেন, তিনি কখনো অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে গেলেন, বাড়ি চলে গেলেন, শপথ গ্রহণ অনুষ্ঠান একের পর এক পিছিয়ে গেল, কিন্তু বিজেপি তাদের সেই স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে এলো না এবং একনাথ সিন্ডেকে বাধ্য হয়ে শেষে মেনে নিতে হলো বিজেপির মুখ্যমন্ত্রীকে। তাই এখান থেকে নীতিশ কুমারেরও সেটা মনে হচ্ছে, যদি বিহারে নীতিশ কুমারের থেকে সিট বিজেপি অনেক বেশি পেয়ে যায়, বিজেপি যদি একক ক্ষমতায় সরকার গড়তে সক্ষম হয়ে যায়, তখন কিন্তু নীতিশ কুমারকে তারা ভ্যালু দেবে না। নীতিশ কুমারের কিন্তু একটা নিজস্ব নীতি আছে। নীতিশ কুমার কোনো নিজস্ব আদর্শ নিয়ে চলে না। আদর্শ নিয়ে চললে আগে মহাপুরুষদের বাণীটা তার মনে থাকতো। মহাপুরুষরা বলেছেন আদর্শের জন্য সব কিছুই ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য আদর্শকে ত্যাগ করা যায় না। নীতিশ কুমারের বাণীটা একটু অন্যরকম। ক্ষমতার জন্য সব কিছুকেই ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য ক্ষমতাকে ত্যাগ করা যায় না। তাই তিনি যেহেতু ক্ষমতা ত্যাগ করতে চান না, স্বাভাবিকভাবেই তিনি দল পরিবর্তন করতে তার কোনো অসুবিধা নেই। নীতিশ কুমারের এই শিক্ষা নিয়ে তিনি দল পরিবর্তন করার মনস্থির করে ফেলেছিলেন, এরকম অনেকেই বলছেন বা শোনা যাচ্ছে। 2 নম্বর কারণটা হচ্ছে অমিত শাহর আম্বেদকর মন্তব্য। দেখুন, বিহারের রাজনীতি চলে বিভিন্ন রকম জাতপাতের সমীকরণে। শুধু বিহার বললে ভুল হবে, পুরো গোবলয়ের রাজনীতি চলে পুরো জাতপাতের সমীকরণে। সেখানে সামনে বিধানসভা ভোট বিহারের, আর সেই বিধানসভা ভোটের মুখে অমিত শাহ লোকসভায় দাঁড়িয়ে আম্বেদকর 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 বলে একটা যে তুচ্ছ তাচ্ছিল্য একটা মন্তব্য করেছেন, অর্থাৎ আম্বেদকরকে যে অপমান করেছে, তাতে বিহারের যে সমস্ত পিছিয়ে পড়া মানুষ তারা স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত। এবং বিজেপি যে সবসময় অর্থাৎ জনজাতি বিরোধী, অর্থাৎ পিছিয়ে পড়া মানুষদের যে বিরোধী, তারা যে আদিবাসী বিরোধী, সেই ভাবনাটা কিন্তু বিহারের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। অমিত শাহর এই আম্বেদকর মন্তব্য দলিত ভোট ব্যাংকে যে ভাঙন ধরাবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না, এবং সেটা নীতিশ খুব ভালোভাবে হাড়ে হাড়ে বুঝতে পারছেন। তো নীতিশ কুমার যেহেতু পাক্কা একটা রাজনীতিবিদ এবং তিনি যদি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছেন এই মুহূর্তে দলিতরা যদি পাশে না দাঁড়ায়, তাহলে খুব ভালোভাবে বিহারে জিতে আসা খুব একটা
সম্ভব হবে না। তাই তিনি নতুনভাবে পরিকল্পনা করছেন এবং নিজের সিট বাড়িয়ে নেওয়ার একটা পরিকল্পনা তিনি করছেন, তাই লালু প্রসাদ যাদবের সাথে তিনি যোগাযোগ করেছেন বলে শোনা যাচ্ছে। 3 নম্বর কারণটা হচ্ছে বিহারের এই মুহূর্তে বাড়তে থাকা দুর্নীতি, বিহারের এই মুহূর্তে ছাত্র আন্দোলন এবং তেজস্বী যাদবের জনপ্রিয়তা। হ্যাঁ, বিহারে এই মুহূর্তে যদি আপনারা বিহারের দিকে তাকান তাহলে দেখতে পাবেন গান্ধী মূর্তির ময়দানে হাজার হাজার ছাত্র বসে আছে এবং প্রত্যেকে সরকার বিরোধী স্লোগান দিচ্ছে। কারণ বিপিএসসিতে অর্থাৎ বিহার পিএসসি মানে বিহারের যে চাকরি পরীক্ষা হয়, বিহার পিএসসি যে চাকরি পরীক্ষাটা নেয়, সেই চাকরি পরীক্ষাতে আমরা দেখতে পাবো পর কয়েকটাই চাকরির পরীক্ষাতে কোশ্চেন ফাঁস হয়েছে। যেমন টিচার রিক্রুটমেন্টের পরীক্ষায় TRE 3-তে কোশ্চেন ফাঁস হয়েছে এবং সেখানে পরীক্ষা বাতিল করতে তারা বাধ্য হয়েছিল। একই রকমভাবে নতুন করে তাদের পরীক্ষা নিয়ে এই সমস্ত নিয়ে বিভিন্ন রকম পিএসসির মধ্যে একটা ক্যাচাল তৈরি হয়েছে এবং ছাত্রদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, ক্ষোভের সঞ্চার হয়েছে। তো তারা আন্দোলন করতে বসে গেছে গান্ধী ময়দানে এবং সেখানে উপস্থিত হয়ে গেছিলেন খান স্যার, সেখানে উপস্থিত হয়ে গেছেন PK অর্থাৎ প্রশান্ত কিশোর। তারাও এখন রাজনীতিক চলতে অর্থাৎ রাজনীতির আগুন উস্কে দিচ্ছে ধীরে ধীরে এই মুহূর্তে। আর অপরদিকে তেজস্বী যাদবের জনপ্রিয়তা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। নীতিশ কুমার যখন মুখ্যমন্ত্রী ছিলেন এবং তেজস্বী যাদব যখন উপমুখ্যমন্ত্রী ছিলেন, সেই মুহূর্তে প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে গেছিল এবং বিহারে সেই মুহূর্তে সরকারি চাকরিতে প্রচুর রিক্রুটমেন্ট চলছিল। অনেক এটা ধারণা করা হয় বা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তেজস্বী যাদব সেই নিয়োগের যে গতি সেটা নিয়ে এসেছিলেন এবং তার জন্য বিহারের সাধারণ যুবা এবং শিক্ষিত যুবাদের মধ্যে তেজস্বী যাদবের নতুন যে ভাবনা, তেজস্বী যাদবের যে নতুন চিন্তাভাবনা সেটা খুব গ্রহণযোগ্যতা পেয়েছে এবং তারা তেজস্বী যাদবকেই চাইছেন। অপরদিকে তেজস্বী যাদব আবার ঘোষণা করে দিয়েছে নীতিশ কুমারকে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে চান না। তার কারণ তিনি বলছেন নীতিশ কুমার হচ্ছে একটা বুড়ো ঘোড়া, তার আর কাজ করার ক্ষমতা নাই, তিনি কোনো আমলাদেরকে এখন সামলাতে পারেন না, নির্দিষ্ট বিহারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো দিশা তিনি দেখাতে পারেন না। অতএব স্বাভাবিকভাবেই তিনি কাজ করার ক্ষমতা হারিয়েছেন। কাজ করার ক্ষমতা যদি হারিয়েছেন, অতএব তার গদিতে থাকার বা কুর্সিতে থাকার কোনো অধিকার তার নেই, তার এখনই পদত্যাগ করা উচিত। এবং তিনি বলতে চাইছেন তিনি নীতিশের সাথে জোট করে মুখ্যমন্ত্রী অর্থাৎ নীতিশকে মুখ্যমন্ত্রী করে তিনি আবার উপমুখ্যমন্ত্রী হবেন, সেই সমস্ত দিকে তিনি যেতে চান না। কারণ তিনি বলছেন নীতিশের কাজ করার কোনো ক্ষমতাই নেই। এই মুহূর্তে যদি আমরা দেখি তেজস্বী যাদবের কথা, নীতিশ কুমারের কথা সমস্ত রকম যদি মিলাতে যাই তাহলে কিন্তু আমরা মিলাতে পারবো না। যে গুঞ্জনটা শোনা যাচ্ছে সেই গুঞ্জনের সাথে নীতিশের কথার সঙ্গে বা তেজস্বীর কথার সাথে আমরা মিল খুঁজে পাবো না। কিন্তু রাজনৈতিক নেতারা কখনোই অনেক আগে থেকে ঢাক ঢোল পিটিয়ে বলে বেড়ান না যে আমি দল পরিবর্তন করছি, আমি জোট সঙ্গী পরিবর্তন করছি, সেটা বলে বেড়ান না। হঠাৎ করে ঘটে যায় এই গুঞ্জন, চলতে 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 হঠাৎ করে একসময় ঘটে যায়। তো বিহারেও সেরকম এক সময় এই গুঞ্জন চলছে, গুঞ্জন ছড়িয়েছে। তো হঠাৎ করে আমরা দেখতে পাবো হয়তো যে পাটনাতে নতুন করে আবার শপথ নিচ্ছে, নতুন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হচ্ছে, আবার নতুন শপথ নিয়ে 10তম শপথ হয়তো তিনি তখন নিচ্ছেন। তো সেই অপেক্ষাতে আমরা থাকবো, কি হয় আমরা দেখব, সেদিকে চোখ রাখবো এবং অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন বিহারের রাজনীতি নিয়ে। আমি আরও পরে কথা বলবো।